বিরল ও বোচাগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র যুবক এবং নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, অত্র আসনের দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আফজালুল আনাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পর্দার ওপাশে আমার মা এবং বোনেরা এবং সংগ্রামী বিরল এবং বোচাগঞ্জের ছাত্র জনতা এবং নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাদের এই সুন্দর আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার, আপনাদের সাথে সাক্ষাতের, সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত, সর্বকালের শ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, যারা আল্লাহর এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য, সকল জুলুম এবং নির্যাতনের অবসানের জন্য, সকল বৈষম্যকে দূর করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আমরা তাদের জন্য দোয়া করছি। বিশেষ করে 2024-এর জুলাই এবং আগস্টে শহীদ আবু সাঈদ থেকে শুরু করে যে শত শত ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে উত্তম, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আপনারা অবগত আছেন যে বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন। আমরা আজকের এই মজলিস থেকে, সমাবেশ থেকে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী দিনাজপুরবাসী, সম্মানিত বিরল এবং বোচাগঞ্জবাসী, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন যে বাংলাদেশের এই জমিনে, এই ভূখণ্ডে দীর্ঘদিন যাবৎ মানুষ অন্যায়, শোষণ, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। কিন্তু তারা কখনো কোনো বাতিলের কাছে, কোনো জালিমের কাছে, কোনো আধিপত্যবাদীদের কাছে, কোনো সাম্রাজ্যবাদীদের কাছে মাথা নত করে নাই। সেই উপনিবেশিক আমল থেকে যদি আমরা লক্ষ্য করি, এখানে বালাকোটের প্রান্তরে শহীদ আহমদ বেরলভী, শহীদ ইসমাইল শহীদরা জীবন দিয়েছেন। হাজী শরীয়তুল্লাহ এখানে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে তিনি সকলকে জাগিয়ে তুলেছেন, সোচ্চার হয়েছিলেন। শহীদ তিতুমীর বাঁশের কেল্লা তৈরি করে লড়াই করেছেন, জীবন দিয়েছেন। কিন্তু এরপরও উপনিবেশিক শাসনের কাছে কখনো তারা মাথা নত করে নাই। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে আমরা অবশেষে উপনিবেশিক সেই শাসন থেকে, কলোনি থেকে আমরা মুক্ত হয়েছি। কিন্তু এরপরে আমরা স্বপ্ন দেখেছিলাম যে এই রাষ্ট্রে, এই উপমহাদেশে একটি ন্যায় ইনসাফের উপর রাষ্ট্র কাঠামো তৈরি হবে এবং রাষ্ট্রের মধ্য দিয়ে এই ভূখণ্ডের মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হবে। কিন্তু সেখানেও আমরা দেখেছি রাজনৈতিক অদূরদর্শিতা এবং যারা এই পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে উদারতা এবং অদূরদর্শিতার কারণে এখানেও আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। অবশেষে 1971 সালে বাংলাদেশের শ্রমিক, মেহনতি মানুষ, কৃষক, ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধভাবে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু আমরা দেখলাম স্বাধীনতার পর কি হলো, একটি দল পুরো স্বাধীনতার ক্রেডিটকে তার নিজের গ্রিপের মধ্যে, নিজের পকেটে তুলে নিল এবং স্বাধীনতাকে তারা তাদের ব্যবসায়ী উপকরণ, চেতনার কাঠ বানিয়ে এ সমাজে লুটপাটের রাজনীতি কায়েম করেছিল। আমরা দেখেছি যারা গণতন্ত্রের কথা বলেছিল, গণতন্ত্র কায়েমের কথা বলেছিল, 70-এর নির্বাচনে জয়ী হওয়ার পরে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছিল, সেই শেখ মুজিবই বাকশাল কায়েম করে সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে স্বৈরাচারের ভূমিকা পালন করেছিল। আমরা দেখেছিলাম তিনি রক্ষী বাহিনী গঠন করেছে। রক্ষী বাহিনী গঠন করে যারা বিরোধী দলের ছিল, বিরোধী মতের ছিল, তাদেরকে নির্মমভাবে শত শত হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছিল। সেই 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, যে সমাজের, যে রাষ্ট্রের আমরা জানি এখানে বলা হতো যে গোলা ভরা দান, পুকুর ভরা মাছ, অথচ এমন একটা রাষ্ট্রে তার সম্পদগুলোকে লুটপাট করে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাচার করা হয়েছিল এবং নিজেদের সম্পদের পাহাড় করেছিল দুর্নীতির মাধ্যমে। অথচ মানুষগুলো, আমাদের এই সমাজের মেহনতি মানুষগুলো না খেয়ে সে সময় মারা গিয়েছিল। এজন্য আজ পর্যন্ত সেই দুর্ভিক্ষের কারণ আমাদের কাছে যথাযথভাবে স্পষ্ট হয় নাই। অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষের কারণ উদ্ঘাটিত হবে। এভাবে করে বারবার এই
রাষ্ট্রে, এই সমাজে মানুষ তার মুক্তির জন্য জীবন দিয়েছে। সর্বশেষ আমরা দেখেছি যে জুলাই এবং আগস্টে দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য, যেখানে খুনি হাসিনা তার অপশাসনকে কায়েম করার জন্য আলেম ওলামাদেরকে হত্যা করেছে, সাংবাদিকদেরকে হত্যা করেছে, এই সমাজের রাহবারদেরকে, রাজনৈতিক নেতৃত্বদেরকে, যারা দূরদর্শীভাবে এই সমাজকে এগিয়ে নিয়েছিল, এই রাষ্ট্রকে এগিয়ে নিয়েছিল, তাদেরকে হত্যা করেছিল। এবং যারাই উনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাদেরকে হয়তো খুন করেছে, নয়তো ঘুম করে আয়নাঘরে নিয়ে গিয়েছে, নতুবা চরম নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে জেলখানায় কাটাতে হয়েছে। অবশেষে 2024-এর জুলাই এবং আগস্টে পুরো ছাত্র জনতা জেগে উঠেছিল। সে সময় আমরা দেখেছি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রান্ত হলো, তখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এগিয়ে আসলেন। যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আক্রান্ত হলো, তখন স্কুল কলেজ সকলে এগিয়ে আসলো। যখন স্কুল কলেজের ছাত্ররা আক্রান্ত হলো, তখন মাদ্রাসা শিক্ষার্থীরা এগিয়ে আসলো। যখন আমাদের ভাইয়েরা আক্রান্ত হলো, তখন আমাদের বোনেরা এগিয়ে আসলো। যখন আমাদের বাবারা আক্রান্ত হয়েছিল, তখন আমাদের মায়েরা এগিয়ে এসেছিল। এভাবে করে পুরো একটা জাতি যখন জাগরণের মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সোচ্চারভাবে দাঁড়িয়ে গেল, তখনই আমরা দেখলাম আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কিন্তু অবশেষে খুনি হাসিনার পতনের মাধ্যমে খুনি হাসিনা এই রাষ্ট্র থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এজন্য আমাদের ধমনীতে শহীদের রক্ত প্রবাহিত। আমরা যুগে যুগে আলেম ওলামা থেকে শুরু করে এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই প্রজন্ম তাদের রক্তকে ধারণ করে। এজন্য অদূর ভবিষ্যতেও আমরা এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদের, কোনো সাম্রাজ্যবাদের কোনো ধরনের হুকুমত অথবা তাদের কোনো ক্ষমতা এখানে আমরা টিকতে দিব না ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হোক। আমরা চাই এখানে কাদা ছোড়াছুড়ির রাজনীতি না হোক, এখানে সারাদিন আরেকজনকে ঘায়েল করার রাজনীতি না হোক। প্রত্যেকে তার নিজস্ব এজেন্ডা নিয়ে সে নিজে কি করতে চায় সেটা নিয়ে হাজির হোক। আমরা এই সমাজে কোনো হত্যার রাজনীতি দেখতে চাই না। আপনারা চান? আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না, আমরা কোনো ব্যক্তির দলের বিরোধিতা করাও আমাদের কাজ না, এটা আমাদের কাজ হতে পারে না। কিন্তু এই সমাজে যারা পাথর মেরে হত্যা করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। এই সমাজে যারা খুনের রাজনীতি, যারা নিজেদের দলের নমিনেশন না পাওয়ার কারণে নিজের দলের কর্মীকে হত্যা করে, এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। আজকে আমাদের সমাজের বাস স্ট্যান্ডে যাবেন, বাজারগুলোতে যাবেন, চাঁদাবাজদের উৎপাতের কারণে মানুষ ঠিকমতো ব্যবসা করতে পারে না। আমরা এমন রাজনীতি বাংলাদেশে চাই না। আমরা চাই এখানে সকলেই তার নিজস্ব এজেন্ডা নিয়ে হাজির হবে, মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য যে রাজনীতি, সেই রাজনীতি করতে হবে। আর যারা এই সেবার রাজনীতি না করে অতীতের বস্তা পচা রাজনীতি করবেন, তাদেরকে জুলাই আগস্টের মতোই এই প্রজন্ম প্রত্যাখ্যান করবে। সংগ্রামী উপস্থিতি, আমরা চাই আমাদের রাষ্ট্রে এমন নেতা নির্বাচিত হোক যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে। আমরা চাই যে তাদেরকে, অতীতে আমরা দেখেছি একটা ন্যায় বিচারের জন্য গ্রামের মেম্বারদের পিছনে পিছনে, গ্রামের চেয়ারম্যানদের পিছনে পিছনে তার জীবন ক্ষয় হয়ে যেত, এবং ন্যায় বিচারের নামে, অর্থনৈতিক লেনদেনের নামে বরঞ্চ অন্যায় অবিচার মানুষের উপর করা হতো। এজন্য আমরা চাই অদূর ভবিষ্যতে এমন নেতা আমাদের মাঝ থেকে আসুক যে ন্যায় বিচারের জন্য তার পিছনে দৌড়াতে হবে না, ন্যায় বিচার প্রত্যেক মাজলুমের, প্রত্যেক অধিকার বঞ্চিত মানুষের কাছে তার অধিকার পৌঁছে দিবে। আমরা চাই যে এমন রাজনীতি, এমন নেতা আমাদের নির্বাচিত হোক, বেকারদেরকে, যুবকদেরকে মানুষদের পিছনে পিছনে, নেতাদের পিছনে দৌড়াতে হবে না, বরং প্রত্যেককে তার যোগ্যতার আলোকে এই রাষ্ট্রের নেতারা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা এমন রাজনীতি চাই। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে উঠুক। এই উত্তরাঞ্চলে আমরা জানি যে কৃষি অর্থনীতি হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের মানুষ, অথচ উন্নয়নের দিক থেকে যদি চিন্তা করি সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে উত্তরাঞ্চলের মানুষগুলো। এজন্য আমরা চাই আগামী দিনে যে নেতা নির্বাচিত হবে তিনি শুধুমাত্র লুটপাটের রাজনীতি করবে না, তিনি মানুষকে ব্যবহার করে তার নিজের সম্পদের পাহাড় করবে না, বরং নিজের সম্পদ যা কিছু আছে, রাষ্ট্রের সম্পদ যা কিছু আছে, সব কিছু দিয়ে মানুষের উন্নয়নের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের মায়েরা, বোনেরা অতীতে এই রাষ্ট্রের জন্য ভূমিকা রেখেছে, জুলাই আগস্টেও ভূমিকা রেখেছে। বাংলাদেশের যে কোনো উন্নয়নের ক্ষেত্রে আমাদের মায়েরা, বোনেরা ভূমিকা রেখে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে একটি শ্রেণী প্রোপাগান্ডা চালায় যে যখন ভালো মানুষগুলো, সৎ মানুষগুলো, ইসলামপন্থী মানুষগুলো ক্ষমতায় আসবে তখন নারীদেরকে নাকি অধিকার থেকে বঞ্চিত করা হবে। তারা খুব ভালো করে ইতিহাস পড়ে নাই। আইয়ামে জাহেলিয়াতে নারীদেরকে একটি ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতে হতো, কিন্তু যখন ইসলামের আগমন ঘটলো তখন নারীদেরকে সমানের
সবচেয়ে সম্মানিত জায়গায় আসীন করা হয়েছিল। আপনি এই হাদিস নিঃসন্দেহে জানেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আমার কাছে সম্মানের দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি কে সম্মানের অধিকার রাখে? তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন তোমার মা। বলা হয়েছে এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার বাবা। তিনবার মায়ের এই গুরুত্ব এবং সম্মানকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এজন্য আমরা আমাদের মায়েদেরকে বলবো যে যদি ইসলামপন্থীরা এবং সত্যপন্থীরা এ সমাজে নেতৃত্বে আসে তাহলে সবচেয়ে নারীদেরকে সম্মান দেওয়া হবে, অধিকার দেওয়া হবে। আসুন আমরা অতীতের বস্তা পচা রাজনীতিকে পরিহার করে আগামী দিনে এই প্রজন্মের চাহিদার আলোকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সৎ নেতৃত্বকে বাছাই করে। দিনাজপুরে সৎ নেতৃত্ব আছে? আপনারা খুঁজে পেয়েছেন আপনাদের নেতৃত্বকে? ওনার জন্য পরিশ্রম করতে পারবেন এবং ওনাকে এই সমাজে নেতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের সকলের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এবং আগামীর বাংলাদেশ নিঃসন্দেহে জুলাই এবং আগস্টের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হবে, প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ হবে। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।